হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডু, ডাজ, ডিড এবং ডান এই চারটি ওয়ার্ডসকে আমরা কখন ইংরেজিতে ব্যবহার করব। দেখো, এই চারটি ওয়ার্ডসের ব্যবহার কিন্তু ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই তাহলে এই চারটি ওয়ার্ডসকে অর্থাৎ ডু, ডাজ, ডিড, ডান এই চারটি ওয়ার্ডসকে কখন কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে যথেষ্ট ধারণা থাকা দরকার। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লিয়ারলি ভাবে যে কি এই চারটি ওয়ার্ডসকে কখন কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এবং এদেরকে কিভাবে একটা সেন্টেন্সে প্রয়োগ করতে হয়। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব ডু কে নিয়ে, যে ডু কে কখন এবং কোন সিচুয়েশনে ব্যবহার করা যায় এবং এর অর্থ কি হয়। ওকে, তো প্রথমে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি নিয়েছি ডু। ওকে, সো ডু, ডু মানে করা, এটা আমরা সবাই জানি। যেমন করে আমরা বলতে পারি যে কি আই ডু ইট, আমি এটা করি। উই ডু ইট, আমরা এটা করি। দে ডু ইট, তারা এটা করে। ঠিক আছে, তো ডু মানে করা, এভরিবডি নোজ দ্যাট, রাইট? ওকে, সো এবার আমরা জানবো যে কি ডু কখন বসে, মানে কোন কোন সাবজেক্টের পরে ডু বসে, রাইট? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ডুকে আমরা কোন কোন সাবজেক্টের পরে বসাবো। ওকে, তো দেখে নাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে আয়ের পরে কি বসবে? ডু বসবে। আয়ের পরে ডু বসবে। ইউ, ইউ এর পরেও কি বসবে? ডু বসবে। ঠিক আছে, উই, উই এর পরেও কি বসবে? ডু বসবে, রাইট? দে, দে এর পরে কি বসবে? ডু বসবে। বুঝা গেল? তাহলে আমরা দেখতে পেলাম যে ডু মানে করা, আর ডু কাটার পরে বসবে আই, ইউ, উই, দে, এই সব সাবজেক্টগুলির পরে আমরা কিন্তু ডু বসাবো। দ্যাটস ইট। ওকে, সো এবার আমরা উদাহরণগুলো দেখে নিই। ঠিক আছে, কি বলছে দেখো, আমি কফি পছন্দ করি। আমি কফি পছন্দ করি, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলে থাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আমি কফি পছন্দ করি। ঠিক আছে, আমি কফি পছন্দ করি। তো এখানে দেখে নাও, তো এটার ইংলিশ কি হবে? আমির ইংলিশ আমরা আই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমির ইংলিশ আই দিয়েছি, আমি পছন্দ করি ইংলিশ লাইক দিয়েছি, আর কফির ইংলিশ কি বলতো? কফি দিয়ে দিয়েছি। তো আই লাইক কফি। ওকে, আই লাইক কফি, তাহলে আমি কফি পছন্দ করি। বাট এখানে অলওয়েজ কিপ ইন মাইন্ড যে এই যে এটা লাইক, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এই ভার্বের মধ্যে কিন্তু ডু লুকিয়ে আছে। ঠিক আছে, তো আই লাইক কফি, তার জন্য কি আছে? আমি কফি পছন্দ করি। কিন্তু আমরা এইখানে ডুটাকে দেখতে পাচ্ছি না, ইনভিজিবল রয়েছে, বাট এখানে কিন্তু ডু লুকিয়ে আছে, রাইট? সো আমি এই বাক্যটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা যেন জানতে পারি যে ডু কোন কোন সিচুয়েশনে বেশি ব্যবহার করা যায়। সো এই বাক্যটা দেখতে পেলে, আমি কফি পছন্দ করি, আই লাইক কফি, এখানে করি আছে, রাইট? কিন্তু এখানে লাইক আছে, তো ডু মানে তো করা হয়, কিন্তু লাইকের মধ্যেও ডুটা লুকিয়ে রয়েছে, তার জন্য এখানে আমি কফি পছন্দ করি। ঠিক আছে, সো এই বাক্যটাকে আমি কফি পছন্দ করি, এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমাদেরকে আবার ডু অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই বাক্যটা পজিটিভে আছে, যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন কিন্তু কি নিতে হবে? ডু লাগাতে হবে। যেমন কি বলছে দেখো, আমি কফি পছন্দ করি না। গেজ করো যে এই বাক্যটা এরকম আছে, আমি কফি পছন্দ করি না, তখন কিন্তু আমাদেরকে ডু লাগাতে হবে। দেখো কি বলছে, আই ডু নট লাইক কফি। দেখো আমরা এখানে ডু পেয়ে গেলাম। কেন পেলাম? প্রথম বাক্যটা ছিল পজিটিভ, তার জন্য ডু নেই, লুকিয়ে আছে, লাইকের মধ্যে লুকিয়ে আছে। বাট যখন সেই পজিটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন কিন্তু আমাদেরকে ডু ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আবার। তাহলে দেখো, আই ডু নট লাইক কফি, আমি কফি পছন্দ করি না। আর আমি আগে বললাম যে আয়ের পরে কি বসে? ডু বসে। দেখে না, আয়ের পরে ডু বসে গেছে। তারপরে কি বলছে, এবার এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করে দেখি, আমি কি কফি পছন্দ করি? আমি কি কফি পছন্দ করি, তাহলে কি হয়ে যাবে তখন? ডু আই লাইক কফি, ডু আই লাইক কফি, আমি কি কফি পছন্দ করি। তাহলে দেখো যে একটা পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন ডু নিতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার সেই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করি, তবুও আমাদেরকে ডু লাগাতে হবে। দেখো এখানে ডুটা কেন এসেছে সামনে? কারণ এই বাক্যটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য ডুটা সামনে চলে এসেছে। আর এখানে ডু কেন হলো? কারণ
আমরা কি বললাম একটু আগে যে আই এর পরে ডু বসে, রাইট? তো এখানে আই আছে তার জন্য এখানে ডু আছে, তো যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তার জন্য ডুটা সামনে লাগিয়ে দিয়েছি। তো বুঝা গেল? তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার হলো যে কি ডুকে আমরা বেশিরভাগ ব্যবহার করি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর পজিটিভ সেন্টেন্সে তো ঠিক আছে যে আই লাইক কফি, আই গো টু স্কুল, ঠিক আছে। কিন্তু সেই বাক্যগুলো যখন আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমাদেরকে ডু বেশিরভাগই ব্যবহার করতে হয়। ক্লিয়ার? ওকে, এবার নিচে আরো কয়েকটা উদাহরণগুলো দেখে নাও। কি বলছে দেখো, দে ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। এখানে নোটিস করো আমি কি বলেছি যে দে এর পরে ডু বসে, ডু নিয়ে নিচ্ছি। দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, রাইট? এবার কি বলছে দেখো, ইউ ডু নট নো দিস, ইউ ডু নট নো দিস, তুমি এটা জানো না। ইউ ডু নট নো দিস, তুমি এটা জানো না, ঠিক আছে। তাহলে দেখো ইউ এর পরেও কি বসে, ডু বসে। দেখো এগুলোকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে। দে সাবজেক্ট তারপরে ডু নিয়ে নিয়েছি, ইউ সাবজেক্ট তারপরে ডু নিয়েছি, ঠিক আছে। তো দে ইউ এগুলোর পরে ডু বসে, তার জন্য আমরা এখানে ডু লাগিয়ে দিয়েছি। ইউ ডু নট নো দিস, অর্থাৎ তুমি এটা জানো না, বুঝতে পারলে? তারপরে কি বোঝা যায়, ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুল যাই? ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুল যাই? দেখো এই বাক্যটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, রাইট? তার জন্য আমরা সামনে ডুটাকে লিখে দিয়েছি। এবার এখানে ডু কেন হলো? উই আছে তার জন্য ডু হলো, কারণ আমরা জানি যে উই এর পরে ডু বসে, তো বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ তার জন্য ডুটাকে সামনে লাগিয়ে দিয়েছি। ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুল যাই, বুঝতে পারছো ব্যাপারটা? এবার তাহলে আমরা তো দেখতে পেলাম যে কোন কোন সাবজেক্টের পরে ডু বসে, ঠিক আছে। নেগেটিভ মানে একটা সেন্টেন্সকে যখন নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখনও বেশিরভাগই ডুকে আমরা ব্যবহার করে থাকি। বাট আরেকটা জিনিস মনে রাখো, যে কোনো বাক্যে মানে কোনো একটা সেন্টেন্সকে জোরপূর্বকভাবে বলার জন্য আমরা কিন্তু ডু ব্যবহার করি। কিভাবে দেখো, তোমাকে যদি তোমার বন্ধু বারবার করে জিজ্ঞাসা করে যে তুমি কি কফি পছন্দ করো, তুমি কি কফি পছন্দ করো, তো তুমি হয়তো একবার জোর করে বলবে রেগে গিয়ে যে হ্যাঁ আমি কফি পছন্দ করি, হ্যাঁ আমি কফি পছন্দ করি। তো এই বাক্যটা কি হলো, জোরপূর্বক দিয়ে বললে যে হ্যাঁ আমি কফি পছন্দ করি, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু ডু ব্যবহার করবো। দেখো কি বলছে, ইয়েস আই ডু লাইক কফি, হ্যাঁ আমি কফি পছন্দ করি, বুঝতে পারলে? ইয়েস আই ডু লাইক কফি, দেখো এখানে ডু নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমরা যদি বাক্যটা এরকম বলি আই লাইক কফি, আমি কফি পছন্দ করি, ইটস ওকে। বাট এটাকে যখন জোর দিয়ে বলবে, এমফাসাইজ করে বলবে যে কি হ্যাঁ আমি কফি পছন্দ করি, তখন কিন্তু ডু লাগাতে হবে। ইয়েস আই ডু লাইক কফি, হ্যাঁ আমি কফি পছন্দ করি। হ্যাঁ আমি স্কুল যাই, ইয়েস আই ডু গো টু স্কুল, বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা দেখতে পেলাম যে মানে আমি টোটাল সামারাইজ করি যে ডুকে কখন কিভাবে ব্যবহার করবে। তো ডু মানে করা, আই ইউ উই দে এগুলোর পরে ডু বসবে, ক্লিয়ার? আর একটা বাক্যকে যখন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করবো তখন ডু এর ব্যবহার বেশি দেখতে পাওয়া যায়। যেমন এখানে আমি উদাহরণ দিয়ে বুঝালাম, আই ডোন্ট লাইক কফি, ডু আই লাইক কফি, ওকে। আর কোন কোন জায়গায় ডু আছে আমি দেখে দিলাম। আর ডুকে কোনো একটা বাক্যকে জোর দিয়ে বলার জন্য আমরা কিন্তু ডু ব্যবহার করে থাকি। সো আই হোপ যে ডু কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পারো। ওকে, সো এবার আমরা ডাজের ব্যবহারটাকে দেখি। DOES, ডাজ, এটা উচ্চারণ হবে ডাজ, ওকে। সো ডাজ কথার বাংলা অর্থ হচ্ছে করা। আই থিঙ্ক এভরিবডি নোজ দ্যাট, রাইট? ডাজ মানে করা, বা বাংলা সেন্সটা এরকম আসছে করে, ঠিক আছে। তো ডাজের মানে দিয়ে গেলাম। এবার ডাজ কোন কোন সাবজেক্টগুলির পরে বসে? ডাজ বসবে হি, সি, ইট। শ্যাম মানে কারোর নাম, কারো যদি নাম থাকে সো নামের পরে পরে কি বসবে? ডাজ বসবে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম হি, সি, ইট বা কারোর নাম বা কোনো কিছুর নামের পরে কি বসে? ডাজ বসে, রাইট? যেমন শ্যাম, রাম, যদু, মধু এগুলো নামের পরে কি বসবে? ডাজ বসবে, ওকে। সো এখানে নোটিস করো যে হি, সি, ইট, শ্যাম এগুলো কিন্তু কজনকে বোঝাচ্ছে? মাত্র একজনকে, যেটাকে ইংরেজিতে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? ডাজ ব্যবহার করা হয়, ডু ব্যবহার করা হয় না, ঠিক আছে। সো হি, সি, ইট, স্যাম এগুলো পরে কি বসবে? ডাজ বসবে, কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? ওকে, সো একটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওকে। কি বলছে দেখো, সে কফি পছন্দ করে, সে কফি পছন্দ করে, রাইট? তো এই বাক্যটা যদি আমরা ইংলিশ করি তো এরকম হবে,
হি লাইকস কফি, হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। ঠিক আছে, দেখে নাও এখানে হি আছে তার জন্য এখানে লাইক মানে পছন্দ করা, কিন্তু লাইক এটা হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে কি যুক্ত আছে, এস যুক্ত আছে। লাইকস, হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। তো এখানে এস কেন হলো, কারণ সাবজেক্ট, আমি আগে বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একজন থাকে, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যে মেন ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। আবার এই বাক্যটাকে যখন আমরা আবার মানে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু ডাজ হবে। ঠিক আছে, তো এই বাক্যটা কি বলতো, একটা পজিটিভ বাক্য। ঠিক আছে, সো হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। ওকে, তো এইটার মধ্যে এই এস আছে, তার মানে এই লাইকস এর মধ্যে ডাজ কিন্তু লুকিয়ে আছে। ওকে, সো এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু আমরা ডাজটাকে ব্যবহার করব। কিভাবে দেখে নাও, তাহলে সে কফি পছন্দ করে, হি লাইকস কফি, ক্লিয়ার। এবার ধরে নাও সে কফি পছন্দ করে না, সে কফি পছন্দ করে না, তখন কি হয়ে যাবে, হি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। দেখো এটা ছিল পজিটিভ সেন্টেন্স, সে কফি পছন্দ করে। এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করে দিলাম, তখন কিন্তু আমরা কি ব্যবহার করলাম, ডাজ ব্যবহার করলাম। আর আমরা জানি হি এর পরে কি বসে, ডাজ বসে, ডাজ বসিয়ে দিয়েছি, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ মাত্র মানে একজনকে বোঝাচ্ছে, সাবজেক্ট মাত্র একজনকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে হি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। এবার ধরে নাও হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। এবার এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, যে সে কি কফি পছন্দ করে, তাহলে কি হবে, ডাজ হি লাইক কফি। দেখো, ডাজ হি লাইক কফি, সে কি কফি পছন্দ করে। তাহলে বুঝতে পারলে যে একটা পজিটিভ সেন্টেন্সকে, স্পেশালি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে বাক্যটা যদি পজিটিভ থাকে আর সেই বাক্যটা যখন আমরা নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু আমাদেরকে ডাজ এর ব্যবহার করতে হবে। রাইট, এখানে দেখে নাও ডাজ হি লাইক কফি, কারণ এখানে ডাজ কেন নিলাম, হি আছে তার জন্য। আর ডাজটা এখানে সামনে কেন হলো, কারণ এই বাক্যটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য। ঠিক আছে, তাহলে ডাজ হি লাইক কফি, সে কি কফি পছন্দ করে। ক্লিয়ার। ওকে, সো এবার আমরা পরের উদাহরণগুলো দেখে নিই। কি বলে দেখো, হি ডাজ নট লাইক ইট, হি ডাজ নট লাইক ইট, হি ডাজ নট লাইক ইট, সে এটা পছন্দ করে না। আবার দেখে নাও এখানে হি এর পরে কি বসেছি, ডাজ বসেছি, কারণ আমরা জানি হি এর পরে ডাজ বসে। ওকে, তো একটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মানে সব টেন্সেই না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, she does not have any pens, she does not have any pens, তার কোনো কলম নেই, মানে তার কাছে কোনো কলম নেই। তো এখানে দেখে না সি থার্ড পারসন সিঙ্গুলার, সি মানে কি বলতো, সে মেয়েদেরকে বোঝাচ্ছে, মাত্র একজনকে বোঝাচ্ছে। আর আমি কি বললাম, সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায়, আর তবু আবার থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, যারা পার্সন জানে না তাদের জন্য বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার মানে হি সি ইট, ওকে, কারোর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে পরে ডাজ বসে। তাহলে এখানে সি, সি এর পরে ডাজ বসে, আমরা ডাজ নিয়ে নিয়েছি। সি ডাজ নট হ্যাভ এনি পেন, তার কাছে কোনো কলম নেই। ক্লিয়ার। ইট ডাজ নট মেক এনি সেন্স, ইট ডাজ নট মেক এনি সেন্স, এটা কোনো মানে বোঝাচ্ছে না, ইট ডাজ নট মেক এনি সেন্স। ঠিক আছে, এটা কোনো মানে বোঝাচ্ছে না। আমরা জানি ইট, ইটও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ইটের পরে ডাজ বসে, তার জন্য আমরা ডাজ বসিয়ে দিয়েছি। এগুলোকে সাবজেক্ট বলা হয়, এগুলো সব সাবজেক্ট। ঠিক আছে, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি সি ইট হয় বা কারো নাম হয়, তাহলে তারপরে পরে ডাজ বসবে, কারণ আমরা এখানে ডাজ নিয়ে নিয়েছি। বুঝা গেল। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ডাজ স্যাম গো টু স্কুল, ডাজ স্যাম গো টু স্কুল, শ্যাম কি বিদ্যালয়ে যায়, শ্যাম কি বিদ্যালয়ে যায়। দেখো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। এখানে শ্যাম আছে, কারোর নাম থাকলে কি বসে, ডাজ বসে। তো ডাজটা আমরা দেখো সামনে নিয়ে নিয়েছি, কেন সামনে হলো, কারণ বাক্যটা ইন্টারোগেটিভ, তার জন্য। বুঝতে পারলে। তাহলে এইটা পুরোটাকে যদি আমি সামারাইজ করি, তো ব্যাপারটা এরকম যে ডাজ মানে করা বা করে, বাংলাতে মানে চেঞ্জ হতে পারে এটা। ডাজ কার কার পর বসে, হি সি ইট শ্যাম। ওকে, অর্থাৎ সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায়, আবার থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তবুও, তাহলে আমরা কি বসাবো, ডাজ বসাবো। ঠিক আছে। আর আরেকটা জিনিস যে ডাজ মানে একটা সেন্টেন্সকে, একটা পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা মানে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে ডাজের ব্যবহারটা আমরা বেশি দেখতে পাবো।
সো আশা করি বুঝতে পারলে যে ডাজকে কখন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, সো এবার আমরা ডিডের ব্যবহারটাকে জেনে নিই। ঠিক আছে, দেখো ডিআইডি, ডিড। ওকে, তো ডিড মানে করেছিল। ডিড মানে কি? ডিড মানে করেছিল। ডিডকে স্পেশালি পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। সো দেখে নাও যে ডিড আমরা যেমন এর আগে দেখলাম যে ডু ডাজকে একটা মানে স্পেসিফিক সাবজেক্টের পরে ব্যবহার করা হয়। ঠিক আছে, বাট ডিডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না। ডিড যতগুলি সাবজেক্ট রয়েছে যেমন ধরেন আই, ইউ, উই, দে, হ্যাঁ ঠিক আছে, রাম, শ্যাম, ইট, সমস্ত সাবজেক্টের পরে কিন্তু আমরা ডিডকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর এটা কিন্তু মাথায় রাখতে হবে ডিডকে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, সো ডিড মানে করেছিল এবং ডিড যতগুলি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর পরে আমরা ডিডকে ব্যবহার করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তো দেখে নাও কি বলছে। যেমন করে আমরা বলে থাকি যে কি আমরা এটা করেছিলাম, তাহলে উই ডিড ইট, আমি এটা করেছিলাম, আই ডিড ইট। ঠিক আছে, তারা এটা করেছিল, দে ডিড ইট। ওকে, সো ডিড মানে করেছিল, যেটা পাস্ট টেন্সে কোনো একটা কাজ তুমি অলরেডি করে নিয়েছো। ঠিক আছে, সেই সেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখে নাও কি বলছে। শিকারী বাঘটিকে হত্যা করেছিল। শিকারী বাঘটিকে হত্যা করেছিল। দেখো এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্সেস, শিকারী বাঘটিকে হত্যা করেছিল। দ্যাটস, তাহলে আমরা কি নেব? দ্য হান্টার অর্থাৎ শিকারী কিল্ড দ্য টাইগার, বাঘটিকে হত্যা করেছিল। তো এখানে দেখো যেটা কি আছে যে এখানে ইডি যুক্ত আছে। কেন বলতো? কারণ এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তার জন্য ইডি যুক্ত আছে। তো এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স যে শিকারী বাঘটিকে হত্যা করেছিল। ঠিক আছে, বাট আমি বেসিক্যালি মানে বোঝানোর চেষ্টা করছি যে ডিডকে কোন কোন সিচুয়েশনে বেশি ব্যবহার করা যায়। ডিডকে পজিটিভ সেন্সে ব্যবহার করা যায়, যেমন আমি একটু আগে বললাম আই ডিড ইট, উই ডিড ইট, দে ডিড ইট, রাইট? সো এবার আমি দেখবো যে কোন কোন কেসের ক্ষেত্রে বেশিরভাগ ডিডকে ব্যবহার করতে হয়। দ্যাটস ইট। তো দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, যেহেতু এটা পাস্ট টেন্স তার জন্য ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে দিচ্ছি কিল্ড। এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, রাইট? তো দ্য হান্টার কিল্ড দ্য টাইগার অর্থাৎ শিকারী বাঘটিকে হত্যা করেছিল। এবার এই বাক্যটাকে ইডি যুক্ত আছে, তার মানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম, রাইট? এবার এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। কেমন করে দেখো, আমি বললাম এবার যে শিকারী বাঘটিকে হত্যা করেন, শিকারী বাঘটিকে হত্যা করেন, ফার্স্ট টেন্সের কথা বলছি। তাহলে আমরা কি দেব? দ্য হান্টার ডিড নট কিল দ্য টাইগার। দেখো এটা হচ্ছে মেন ভার্ব, রাইট? তো আমরা এখানে ডিড কেন নিলাম? কারণ এখানে ইডি যুক্ত ছিল, তার মানে পাস্ট টেন্সে ছিল এটা, আর পাস্ট টেন্সে থাকলে তো আমরা মানে ডিডটাকে ব্যবহার করব। ওকে, সো বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব পাস্ট টেন্সে, তখন তো ডিড নিতে হবে, তার জন্য ইডির পরিবর্তে আমরা এখানে ডিডটাকে লাগিয়ে দিলাম। দ্য হান্টার ডিড নট কিল দ্য টাইগার, এবং যেটা মেন ভার্ব সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়ে গেল, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে গেল। ওকে, সো দেখে নাও দ্য হান্টার, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যাই হোক না কেন ডিড বসাতে পারি আমরা। তাহলে দ্য হান্টার ডিড নট কিল দ্য টাইগার অর্থাৎ শিকারী বাঘটিকে হত্যা করেনি। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার ধরে না এটাকে আমি ইন্টারোগেটিভ করছি যে শিকারী কি বাঘটিকে হত্যা করেছিল, শিকারী কি বাঘটিকে হত্যা করেছিল। তাহলে ডিড দ্য হান্টার কিল দ্য টাইগার, শিকারী কি বাঘটিকে হত্যা করেছিল। দেখতে পেলে? তাহলে ডিডটা আমি সামনে নিলাম, কেন বলো তো? কারণ এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড দ্য হান্টার, এটা হলো সাবজেক্ট, আর দেখলাম এটা ভার্বের 1 নম্বর ফর্ম আছে। কেন 1 নম্বর আছে? যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে, কিন্তু আমরা যে ডিড নিয়েছি তার জন্য এটা পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে ডিড দ্য হান্টার কিল দ্য টাইগার, শিকারী কি বাঘটিকে হত্যা করেছিল। বুঝা গেল? তো আমি অ্যাকচুয়ালি এই উদাহরণটার মাধ্যমে এটাই বুঝালাম যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ডিড ব্যবহার করে থাকি। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে দেখে না একটা পজিটিভ সেন্টেন্স, দ্য হান্টার কিল দ্য টাইগার, এই বাক্যটাকে যখন নেগেটিভ করলাম ডিড ইউজ করলাম, আবার এটাকে যখন ইন্টারোগেটিভ করলাম তখন ডিড ব্যবহার করলাম। বুঝা গেল? ওকে, তুমি সেখানে কেন গিয়েছিলে, তুমি সেখানে কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, দেখো ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড কে ব্যবহার করা যায়। হোয়াই ডিড ইউ গো দেয়ার, এখানে ইউ আছে তার জন্য এখানে ডিড নিয়েছি। বুঝতে পারছো? আর আমি আগে বললাম যে ডিড সমস্ত সাবজেক্টের পরে বসে। ঠিক আছে, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে।
ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, ডিড দে বাই এ হাউস, তারা কি একটি বাড়ি কিনেছিল? ডিড দে বাই এ হাউস, তারা কি একটি বাড়ি কিনেছিল? দেখো এখানে আমার ডিড আছে, ওকে, কারণ দে সাবজেক্ট, দে, তার মানে এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য আমরা ডিড নিয়েছি। ডিড দে বাই এ হাউস, তারা কি একটি বাড়ি কিনেছিল? বুঝতে পারলাম? তারপরে কি বলতে হবে, হি ডিড নট নো দিস, হি ডিড নট নো দিস, সেটা জানতো না। হি ডিড নট নো দিস, সেটা জানতো না। দেখেন এটা সাবজেক্ট, তারপরে ডিড নিয়েছি, ওকে। সো আমি যদি এটাকে সামারাইজ করি তো এরকম যে ডিড মানে করেছিল বা করেছিলামও হয় বাংলাতে, যেমন আমি যদি বলি আই ডিড ইট, অর্থাৎ আমি এটা করেছিলাম, ঠিক আছে? এটা চেঞ্জ হতে পারে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, রাইট? ডিড মানে করেছিল, আর ডিড কোন কোন সাবজেক্টের পরে বসে? ডিড সমস্ত সাবজেক্টের পরে বসে, আই, উই, ইউ, দে, হি, সি যতগুলো রয়েছে, ঠিক আছে? আর ডিডকে কিন্তু কখন ব্যবহার করবে? মানে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, রাইট? ক্লিয়ার হতে দিন। এবার এটা আমি বলে দিলাম যে ডিডকে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা খুব কমই দেখতে পাবো, কিন্তু নেগেটিভ সেন্টেন্স মানে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে যখন তুমি কোনো নেগেটিভ সেন্টেন্স করবে, ইন্টারোগেটিভ করবে, তখন কিন্তু ডিডের ব্যবহারটা আমরা বেশি দেখতে পাবো। দ্যাটস ইট, ওকে। সো এবার আমরা ডানকে কখন ব্যবহার করতে হয়, কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জেনে নেব। কি বলছে দেখো, DONE, ডান, ওকে, দেখে নাও। সো ডান মানে সম্পূর্ণ হয়েছে, যেটাকে আমরা মানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, ঠিক আছে? মানে ডান, ডানটাকে মানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়, যেটা বাংলা অর্থ হবে কি বলতো? সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ কোনো একটা কাজ হয়ে গেছে। ধরে নাও তুমি পড়াশোনা করছো, ঠিক আছে? যে তোমার বন্ধু তোমাকে ফোন করে বলছে তোমার কি পড়াশোনা করা হলো? তুমি বলতে পারো হ্যাঁ আমার হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ইয়েস আই এম ডান, অর্থাৎ আমার হয়ে গেছে, অর্থাৎ কাজটা, পড়াশোনাটা একটা কাজ, অ্যাকশন, সেটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো এই সম্পূর্ণ হয়েছে বুঝাতে আমরা কি ব্যবহার করবো ইংলিশে? ডান, ঠিক আছে? তার জন্য কি বলছে দেখো, আমার হয়ে গেছে, আই এম ডান, আমার হয়ে গেছে, আই এম ডান। ধরে নাও তুমি ডিনার করছো, ওকে, এবার তোমাকে তোমার ভাই জিজ্ঞাসা করছে কি তোমার কি ডিনার করা হয়েছে? ইয়েস আই এম ডান, হ্যাঁ আমার হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, ওকে, তো এই সেন্সে আমরা কি ইউজ করলাম? আই এম ডান। তো ডান মানে সম্পূর্ণ হওয়া, অর্থাৎ কোনো একটা কাজ তোমার সম্পূর্ণ হয়ে গেছে, এবং সেই সেন্সে আমরা ডানটাকে ব্যবহার করবো আবার কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে, রাইট? তারপরে কি বলছে দেখো, তাদের খেলা হয়ে গেছে, তাদের খেলা হয়ে গেছে, তাহলে দে ওয়ার ডান প্লেইং, তাদের খেলা হয়ে গেছে, দে ওয়ার ডান প্লেইং, তাদের খেলা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম ডানকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, যেটা অর্থ হবে সম্পূর্ণ, অর্থাৎ কোনো একটা কাজ কমপ্লিটেড হয়ে যাওয়া, ঠিক আছে? ফিনিশড হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ডান ব্যবহার করব, ঠিক আছে? ওকে, এবার দেখে নেব আর ডানকে কোথায় দেখতে পাওয়া যায়। ডানের ব্যবহার আর আমরা দেখতে পাই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো তারা কিন্তু এটা বেশি ভালো বুঝতে পারবে। দেখো কি বলছে, উই ডিড ইট, আমরা এটা করেছিলাম, উই ডিড ইট, আমরা এটা করেছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এটাকে যখন আমরা প্যাসিভ করবো তখন কিন্তু কি ব্যবহার হবে? ডান হয়ে যাবে। দেখো ইটটা সামনে চলে এলো, ইট যেহেতু পাস্ট টেন্স আছে তার জন্য ওয়াজ নিয়ে নিলাম, ইট ওয়াজ। আর প্যাসিভ ভয়েসে কি হয়, যে ভার্বের 3 নম্বর ফর্ম বসে সব সময়। তাহলে ইট ওয়াজ, ডিড থেকে কি চলে এলো? ডান। তাহলে ইট ওয়াজ ডান বাই আস, অর্থাৎ এটা আমাদের দ্বারাতে করা হয়েছিল। তাহলে দেখতে পেলে যে ডানের ব্যবহার আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও ডানের ব্যবহার দেখতে পাই। ক্লিয়ার? এবার আর কোথায় কোথায় ডানের ব্যবহার দেখতে পাই দেখো, আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি, আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি। তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডানের ব্যবহার দেখতে পাই। অর্থাৎ দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নিয়ে নিয়েছি, তারপরে কি থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে সাবজেক্ট অনুসারে, আই এর পরে হ্যাভ বসে, হ্যাভ নিয়ে নিয়েছি, তারপরে কি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসে। তো আমরা জানি যে ডু, ডিড, ডান, অর্থাৎ ডান হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। তার জন্য আমরা এখানে কি নিয়েছি, আই হ্যাভ ডান দিস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে গঠনটাই হচ্ছে এরকম যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা ডান নিয়ে নিয়েছি, আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ও ডান দেখতে পাবো ব্যবহার, আই হ্যাড ডান দিস, আমি এটা করেছিলাম। বুঝতে পারলে? যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটাও কিন্তু এরকম, এর সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। তো এখানেও ডান দিয়েছি, মানে এখানে মানে বেসিক্যালি এখানে কি বলতো ভার্ব হিসেবে ইউজ করা হবে, ঠিক আছে? মানে ভার্বের 3 নম্বর ফর্ম এটা, ঠিক আছে? এবার কি হয় যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা ডানের ব্যবহার দেখতে পাই। যেমন আই শ্যাল হ্যাভ ডান দিস, আমি এটা করে ফেলবো।
ঠিক আছে, আই শ্যাল হ্যাভ ডান দিস, আমি এটা করে ফেলবো। তাহলে দেখো এখানেও ডান আছে, বুঝতে পারলে? তাহলে দেখে নাও যে এই যে ডান, তাহলে ডান অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়, যেটা অর্থ হচ্ছে সম্পূর্ণ হয়েছে, কোনো একটা অ্যাকশন কমপ্লিট হয়েছে, তখন তুমি বলতে পারো ইয়েস আই এম ডান, হ্যাঁ আমার হয়ে গেছে, ইয়েস দে আর ডান, হ্যাঁ তাদের হয়ে গেছে, ঠিক আছে। ডানকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখতে পাই, উই ডিড ইট, ইট ওয়াজ ডান বাই আস, এখানে ডান ব্যবহার করা হয়েছে। আর আমরা ডানের ব্যবহার দেখতে পাই পারফেক্ট টেন্স গুলোতে, যেমন তুমি না প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডানের ব্যবহার দেখতে পাই। ওকে, সো এবার আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব ডু, ডাজ এবং ডিড কে কোন কোন সাবজেক্টে পরে ব্যবহার করতে হয়, ঠিক আছে। কি আছে দেখে নাও, সাবজেক্ট এগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, রাইট। দেখো সাবজেক্টে কি আছে, এই রুমটাতে আছে যে আই, ইউ, উই, দে, এগুলোর পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, ডু বসবে, বুঝা গেল। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, আবার ডিড। ক্লিয়ার? মানে আই, ইউ, উই, দে, এগুলোর পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বসবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। ক্লিয়ার? এবার চলে আসবো হি, সি, ইট, রাম, শ্যাম, মানে থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো, সেগুলো পরে কি বসবে বলো তো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, ডাজ বসবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি, ডাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। তো আমি এই ভিডিওতে আলোচনা করলাম যে ডিড কিন্তু সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই বসে, দেখে নাও ডিড ডিড, কিন্তু পাস্ট টেন্সে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, রাইট। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, এগুলো সাবজেক্টের পরে ডু আর এগুলোর পরে ডাজ। ক্লিয়ার? আর এখানে একটা জিনিস নোটিস করো যে ডু এবং ডাজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ডু এর দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে ডু এবং একটা হচ্ছে ডাজ। ডু এবং ডাজ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এবং এই দুটোরই আবার আরেকটা মানে সেকেন্ড ফর্ম হয়ে গেল, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম হয়ে গেল ডিড, এবং ডান হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। সো আশা করি তোমরা বুঝতে পারলে ডু, ডাজ, ডিড এবং ডান কখন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।